আজকে সায়েন্স ক্লাসে আমরা যে টপিক ডিসকাস করব সেটি কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ অংশ, পদার্থের গ্যাসীয় অবস্থা। আমরা প্রত্যেকেই জানি মোটামুটি ক্ষেত্রে পদার্থের তিনটে অবস্থা লক্ষ্য করা যায়, কঠিন, তরল, গ্যাস। তার মধ্যে গ্যাসটাকে সম্পূর্ণ বিভিন্ন সূত্রের মাধ্যমে ডিসকাস করার চেষ্টা করব। দেখো, এই গ্যাসীয় অবস্থায় মোটামুটি আমরা চারটি ধর্মের মাধ্যমে আলোচনা করতে পারি। কী কী ধর্ম? দেখো, এই গ্যাসেও চারটি ধর্ম দিয়ে আলোচনা করা যায়। চারটে কী কী ধর্ম আমরা প্রত্যেকেই কম বেশি জানি, আমরা 9, 10-এ পড়েছি। ভর, আয়তন, চাপ ও উষ্ণতা। ভর, আয়তন, চাপ ও উষ্ণতা, এই চারটে কিন্তু গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম, যার ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই গ্যাসের গোটা চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো, যদি প্রথমেই কোনো ভর নিয়ে আলোচনা করতে চাই, কাকে বলে ভর? আমরা জানি যে কোনো পদার্থের মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকে ভর বলা হয়। তাহলে ভরের একক কী হয়? ভরের একক গ্রাম হয়, কিলোগ্রাম হয়, আমরা প্রত্যেকে জানি। আয়তন, আয়তন বলতে কি? কোনো পদার্থ যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে থাকে বা যে অঞ্চল দখল করে থাকে তাকেই তার কী বলা হয়? আয়তন বলা হয়। এবার আমরা কি জানি? কঠিন পদার্থের আয়তনের সঙ্গে তরল গ্যাসের আয়তনের পার্থক্য আছে। কেন? যেহেতু তরল কঠিনের ঘনত্বের একটা পার্থক্য হয়, যে পাত্রে রাখা হয় তার মতো আকার ধারণ করে বা সেই রকম আয়তন নিয়ে নেয়, হ্যাঁ কি না? তো আয়তনের ক্ষেত্রে যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, মোটামুটি গ্যাসের আয়তন আমরা কিভাবে প্রকাশ করি। তাহলে গ্যাসের আয়তন আমরা কী এককে প্রকাশ করি? মোটামুটি গ্যাসের আয়তন আমরা লিটার, মিলিলিটার বা সিসি, কিউবিক সেন্টিমিটার বা সেমি কিউব দ্বারা আমরা প্রকাশ করি। কোনো অসুবিধা নেই, আমরা প্রত্যেকে জানি যে 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻³ মিলিলিটার বা 1000 মিলিলিটার। এটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি। ওকে, দেখো, এবার চলে আসি উষ্ণতা। উষ্ণতা আমরা কী আমি চাপটাকে বাকি চাপের অনেকগুলো কঠিন একক আছে, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, তো চাপটাকে আমি বাদ রাখলাম। উষ্ণতায় আসি। উষ্ণতার মধ্যে উষ্ণতায় কী একক দ্বারা প্রকাশ করা হয়? ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন, হ্যাঁ কি না? তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিসে ব্যবহার করা হয়? ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন। এবার এই ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কে বলতে পারে? বলা উচিত, কেউ একজন বলো। ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনের মধ্যে কী সম্পর্ক? বলো, বলা উচিত। লিখে নাও যে ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের সঙ্গে কী সম্পর্ক, ভালো করে শুনে নাও। যে টি ডিগ্রি সেন্টিগ্রেড লিখে রাখো, টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 273 প্লাস টি কেলভিন। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 অ্যাড করলে আমরা কেলভিন পাই। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখা দরকার এই চ্যাপ্টার এগোনোর জন্য। তাহলে ভর গ্রাম, কিলোগ্রাম একক দ্বারা প্রকাশ করা যায়, হ্যাঁ কি না? আর আয়তন লিটার, মিলিলিটার আর সিসি বা কিউবিক সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেছে? চাপটার ব্যাপারটা আমি পরে আসছি। আর উষ্ণতা প্রকাশ করা হয় কী দ্বারা? ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন দ্বারা। তার মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটা কাজ করে? ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন, হ্যাঁ কি না? ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে যদি 273 অ্যাড করা হয় তাহলে কেলভিন পাই। কেলভিন থেকে 273 বিয়োগ করা হলে ডিগ্রি সেন্টিগ্রেড পাই। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? বোঝা গেছে প্রত্যেকে? বলো, এতটা প্রত্যেকে কোনো ডাউট থাকলে বলো আমাকে। এতটা বোঝা গেছে তো? এস অর নো? আরে চলো, এরপরে প্রত্যেকে হেডিং করো গ্যাসের চাপ। চাপ ব্যাপারটা একটু কঠিন, মানে কঠিন ইন দ্যাট সেন্স এককগুলো অনেক রকম একক আছে। এই ক্ষেত্রে চাপটাকে আমি আলাদা করে নোট ডাউন করাচ্ছি। হেডিং করো গ্যাসের চাপ। গ্যাসের চাপ বলা যাবে? গ্যাসের চাপ কাকে বলে? হোয়াট ডু মিন বাই প্রেসার অফ এ গ্যাস? ভালো করে শোনো। গ্যাসের অণুগুলি তার পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকেই ওই গ্যাসের চাপ বলা হয়। ওকে, হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, এটা লিখে নিতে পারো। যে আমি লিখছি না, যে গ্যাসের অণুগুলি গ্যাসের যে পাত্রে আছে, যে পাত্রে রাখা হয়েছে, সেই পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাহাই হলো কি? গ্যাসের চাপ। দেখো, গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বলতে পারবে? গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? জিকের কোশ্চেন। কে বলতে পারে দেখি? এতজন ক্লাস করছো, প্রায় 20 জন মতো ক্লাস করছো, কে বলতে পারে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বলো। কেউ পারবে না এতজনের মধ্যেও? লিখে রাখো ম্যানোমিটার। ভালো করে নোট ডাউন করো। এটা কিন্তু অনেকেই ব্যারোমিটার বলে। ব্যারোমিটারে তারা মাপা হয় কি? বায়ুমণ্ডলীয় চাপ। লিখে নাও, বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কার দ্বারা? বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়
ব্যারোমিটার দ্বারা, বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় ব্যারোমিটার দ্বারা। ওকে, কোনো অসুবিধা নেই। আর তোমার এখানে এই ম্যানোমিটার লিখে রাখো, বদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয়, বদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। ওকে, হ্যাঁ কি না বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এই ম্যানোমিটার আর ব্যারোমিটার এই দুটো পেপার কিন্তু আলাদা করে মাথায় রেখো, যে কোনটা ব্যারোমিটার কোনটা ম্যানোমিটার, এটা ইম্পর্টেন্ট। এরপর চলে এসো একক। এই এককগুলো কিন্তু খুব সমস্যা ক্রিয়েট করে, এককগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো, ভর, আয়তন বা টেম্পারেচার বা উষ্ণতার মতো গ্যাসের চাপের একক কিন্তু এত কম নয়, গ্যাসের চাপের কিন্তু অনেক একক রয়েছে। পরপর এককগুলো আমি বলে যাব, শুধু বলা নয়, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কীভাবে পরিবর্তন হয় এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তবে নর্মাল ক্ষেত্রে গ্যাসের আন্তর্জাতিক বা এসআই একক কী? এর এসআই একক হচ্ছে পাস্কাল। নোট ডাউন করো, এর এসআই একক হচ্ছে পাস্কাল, যাকে আমরা পি, বড় হাতের পি, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি, পাস্কাল। ওকে, পাস্কাল। এবার যেটা গুরুত্বপূর্ণ, শুধু কি পাস্কাল? পাস্কাল ছাড়াও কিন্তু অনেক একক রয়েছে। এই পাস্কালকেই আমরা আর একটা নামে প্রকাশ করি, সেটা কি? নোট ডাউন করে নাও, যে পাস্কালটা কি বলা হয়? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে যাহাই পাস্কাল তাহাই কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বলতে পারি যে 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, বলতেই পারি, দুটোই একই, হ্যাঁ কি না? কিন্তু সমস্যা কোথায়? আর একটা একক আমাদের লক্ষ্য করতে হবে যেটা পাস্কালের সঙ্গে, সেটা কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। 1 ATM অ্যাটমসফিয়ারিক প্রেসার বা এক বায়ুমণ্ডলীয় চাপ ইজ ইকুয়াল টু, ভালো করে শুনবে, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। মুখস্থ থাকে যেন, কোশ্চেন আসে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। এই ইউনিট কনভার্সন থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। 1 ATM ইজ ইকাল টু 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? চলো আবার লিখে রাখো, 1 ATM ইজ ইকুয়াল টু 76.0 সেন্টিমিটার এইচজি। এইচজি বলতে পারস্তম্ভ। তাহলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা এক বায়ুমণ্ডলীয় চাপ ইজ ইকাল টু 76 সেমি পারস্তম্ভ চাপ, মনে থাকবে। তাহলে দেখো, এই যে পাস্কাল বলছি, এই যে নিউটন পার মিটার স্কোয়ার বলছি, এই যে ATM বলছি, এই যে সেন্টিমিটার এইচজি বলছি, এগুলো কি? এগুলো প্রত্যেকটা এক একটা চাপের একক, হ্যাঁ কি না? আবার লিখে রাখো, 1 ATM ইজ ইকুয়াল টু 760 টর, TOR এর আর এই টরও কিন্তু একটি বিশেষ চাপের একক, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, মনে থাকবে। চলো, আরও একক রয়েছে, সেটা কি? বার। লিখে রাখো, 1 বার ইজ ইকুয়াল টু 10⁵ পাস্কাল। প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আবার একটা নতুন আমরা একক পেলাম, বার, হ্যাঁ কি না? আবার লিখে রাখো, 1 বার ইজ ইকুয়াল টু 0.9869 ATM। ডাইরেক্ট যে কোনো কোশ্চেন কিন্তু আসতে পারে, বোঝা গেছে? চলো নোট ডাউন করো, 1 ATM ইজ ইকুয়াল টু 1.1013 বার। কে কোনটা দেখতে পাচ্ছ না আমাকে বলবে। এই এতগুলো যে পরপর লেখালাম, এইগুলো কিন্তু ট্রান্সফরমেশানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না, বলো কোনটা কি বলছো বলো। 1 বার ইজ ইকাল টু 0.9896 ভুল করলে, সেটা 9869 হবে, এক্সট্রিমলি সরি, 9869 ATM, আমার লিখতে ভুল হয়েছে, 9869 ATM। ওকে, তাহলে বলো আমরা টোটাল কতগুলো একক পেলাম? 1 2 3 করে লিখে নাও। ফার্স্ট একক পেয়েছিলাম পাস্কাল, যাহাই পাস্কাল তাহাই নিউটন পার মিটার স্কোয়ার। দ্বিতীয় একক কী পেয়েছিলাম? দ্বিতীয় পেয়েছিলাম বায়ুমণ্ডলীয় চাপ বা ATM। তারপরে 3 নম্বর কী পেলাম? সেন্টিমিটার এইচজি বা এত সেন্টিমিটার পারস্তম্ভ চাপ। তারপরে 4 নম্বর কী পেলাম? টর, TOR এর টর।
তারপরে 5 নম্বর কী পেলাম, BAR বার, 6 নম্বর কী পেলাম, হ্যাঁ বার। এতটা পর্যন্তই মোটামুটি আমরা এই 5টা আমরা মোটামুটি পেয়েছি। এই 5টার আমরা প্রত্যেকের ইউনিট প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ট্রান্সফরমেশানটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলো চাপ নিয়ে, চাপের একক নিয়ে কোনো সমস্যা আছে? ইয়েস অর নো? ভালো করে বলো আমাকে, বোঝা গেছে হ্যাঁ কি না? আরে হয়েছে কি হয়নি? চল তাহলে আমার দেখো যে 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 ধর্মগুলো নিয়ে আমার আলোচনা করার কথা ছিল দেখে নাও। ভর, আয়তন, চাপ, উষ্ণতা গ্যাসের এটার ইউনিট কনভার্সান বা ইউনিট নিয়ে কোনো আশা করি কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? চলো এরপরে হেডিং করো গ্যাসীয় সূত্রাবলী। ডাইরেক্ট আমরা টপিকে ঢুকে যাই। চলো হেডিং করো গ্যাসীয় সূত্রাবলী। গ্যাসীয় সূত্রাবলী দেখো প্রথমে কোন সূত্র আমরা পড়ব? প্রথমে 1 নম্বর দিয়ে নোট ডাউন করে নাও, বয়েলের সূত্র। আমরা ছোটোবেলা ইন দ্যাট সেন্স আমরা ক্লাস 9-10-এ কিন্তু এই বয়েলের সূত্র পড়েছিলাম। তারপরে যারা সায়েন্সের স্ট্রিম থেকে বেরিয়ে গেছো তাদের এই ব্যাপারটা একটু ভুলে যাওয়ার কথা, কিন্তু বাকিদের যারা সায়েন্স নিয়ে এগিয়েছো তাদের কিন্তু বয়েলের সূত্র মনে থাকা উচিত। কেউ আমাকে সাহস করে বলতে পারবে বয়েলের সূত্রের বিবৃতিটা কী বলেছে? বলা যাবে? বলা যাবে? নোট ডাউন করে নাও, বলা উচিত ছিল। স্থির উষ্ণতায় বা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হয়? কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের ব্যস্তানুপাতিক, গ্যাসটির চাপের সঙ্গে, গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এই সূত্রে কি কোনটা স্থির? এখানে উষ্ণতা স্থির, ভর স্থির। তাহলে কার সঙ্গে কার সম্পর্ক? আয়তনের সঙ্গে কার সম্পর্ক? আয়তনের সঙ্গে কিন্তু চাপের সম্পর্ক, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি ভি ভ্যারিজেস 1/p। 1/p মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যখন ভর ও উষ্ণতা কী হবে? যখন ভর ও উষ্ণতা স্থির হবে। কোনো সমস্যা নেই, এস অর নো? দেখো এটা কিন্তু WBCS পরীক্ষা, আপকামিং রেলওয়ে CBT, NTB CBT 2 লেভেল 1 যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই টাইপের সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো কোনো সমানুপাতিক চিহ্ন তুলে যখন আমরা সমান করি তাহলে কী করতে হয়? একটা ধ্রুবক গুণ করতে হয়, হ্যাঁ কি না? তাহলে P = K × 1/p, যেখানে K হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে বলা যায় PV = K মানে ধ্রুবক। তাহলে P আর V এর গুণফল সর্বদা একটি ধ্রুবক হয়, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি যে বয়েলের সূত্রানুসারে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও চাপের গুণফল সর্বদাই কি ধ্রুবক, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা সহজে একটা ফর্মুলা আনতে পারি, P1V1 = P2 V2। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের একটি সূত্র বিশেষ। P1V1 = P2 V2 মনে থাকবে, P1V1 = P2 V2। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হয়েছে না হয়নি? কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে কোশ্চেন কেমন আসে? কোশ্চেন আসে যে P1V1 = P2 V2 এটি গ্যাসের কোন সূত্রের ব্যবহারিক প্রয়োগ? কোশ্চেন আসে। বা এরকম বলবে বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? তাহলে কী কী ধ্রুবক এখানে? উষ্ণতা ধ্রুবক আর ভর ধ্রুবক। যেটা অপশান থাকবে সেই অনুযায়ী করব, হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো এরপরে আমি একটু ডেপথলি করে রাখবো। এই গোটা ক্লাসকে আমি দুটোভাবে ভাগ করে ক্লাস করাবো। তো এটা আমাদের মনে রাখার দরকার যে গ্যাসীয় সূত্রাবলীর কিন্তু গ্রাফ বা লেখচিত্র আমাদের কিন্তু করে রাখতে হবে। চলো কিছু লেখচিত্র বলে হেডিং করো। দেখো হেডিং করো লেখচিত্র বলে। কার লেখচিত্র? বয়েলের সূত্রের লেখচিত্র। লেখচিত্র দিয়েও কিন্তু কোশ্চেন দেয়, বিশেষ করে WBCS মেন্স বা রেলের পরীক্ষার ক্ষেত্রে লেখচিত্র ইম্পর্ট্যান্ট। দেখো মোটামুটি 4-5টা লেখচিত্র করব, খুব ইম্পর্ট্যান্ট। প্রথম লেখচিত্র করব 1 নম্বর কার সঙ্গে লেখচিত্র করব? P এর সঙ্গে V এর, P ভার্সেস V। পিটা কি? চাপ, আর ভিটা কি? আয়তন। যখন কি ব্যাকেটে লিখে রাখো বারবার, এইটা কিন্তু স্থির থাকতে হবে।
স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভর, স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভর যদি এটা হয়ে থাকে তখন লেখচিত্র কেমন হবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো লেখচিত্র কীরকম হয় আমরা মোটামুটি ক্লাস 9-এ গ্রাফ করা শিখেছিলাম। দেখো দুটো অ্যাক্সিস হয়, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বলি। যদি এক্স অ্যাক্সিসে আমরা ভলিউমকে প্রেস করি আর ওয়াই অ্যাক্সিসে যদি আমরা চাপকে প্রেস করি তাহলে কীরকম লেখচিত্র পাবো, তাহলে লেখচিত্র এই রকম হবে। ওকে, মনে থাকবে যে লেখচিত্রটার কীরকম দেখতে লাগে, লেখচিত্রটা দেখতে লাগে সমপরাবৃত্তাকার। নোট ডাউন করে নাও, সমপরাবৃত্তাকার, যাকে ইংলিশে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ইংলিশ টার্মগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, কোশ্চেন তাহলে কেমন আসবে, কোশ্চেন তাহলে তোমাদের কীরকম আসতে পারে ভালো করে শুনে নাও। কোশ্চেন আসবে বয়েলের সূত্র অনুযায়ী উষ্ণতা ও ভর স্থির থাকলে চাপ ও আয়তনের লেখচিত্র অঙ্কন করলে তার প্রকৃতি কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে সমপরাবৃত্তাকার। কথাটা বোঝা গেল? আর দেখতে কেমন হবে এই রকম। বুঝতে পারলে? এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে, বোঝা গেল? চলো নেক্সট 2 নম্বর লেখচিত্র, খুব গুরুত্বপূর্ণ লেখচিত্র কিন্তু আমি করিয়ে রাখবো, কেন এখন WBCS মেন্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো চলো এরপর নোট ডাউন করো, দুটো লেখচিত্র একসঙ্গে করব, যে পি ভার্সেস 1/v এবং ভি ভার্সেস 1/p। এই দুটো লেখচিত্র আলাদা আলাদাভাবে করবো, ভালো করে দেখে নাও। যখন ব্যাকেটে কিন্তু একটা কন্ডিশন বারবার একই থাকবে, স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভর, স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভর দুটো কিন্তু একই রকম গ্রাফ, ভালো করে দেখে নাও। ছোটো ছোটো করে নোট ডাউন করছি, কারো কোনো বুঝতে অসুবিধা কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। দেখো যদি এক্স অ্যাক্সিসে আমরা 1/vকে প্লট করি আর ওয়াই অ্যাক্সিসে পিকে রাখি তাহলে কীরকম দেখতে হবে, তাহলে হবে এরকম মূল বিন্দুগামী সরলরেখা। হচ্ছে কীরকম হবে, হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। একইভাবে যদি এইখানে ভি প্লেস করি, এখানে 1/p প্লেস করি, তখন কী হবে এরকম মূল বিন্দুগামী সরলরেখা। মনে থাকবে? তাহলে উভয় ক্ষেত্রে লেখচিত্র সরলরেখা হবে কীরকম সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। নোট ডাউন করে নাও, মূল বিন্দুগামী সরলরেখা। একটু ভালো করে পড়ে রেখো, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে। এই গ্যাস চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, অনেক কিছু রয়েছে, আমি দুটো ভাগে ভাগ করে ক্লাস নেব, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে। প্রত্যেকে দেখতে পাচ্ছ, নোট ডাউন করতে পেরেছো? হ্যাঁ কি না? আশা করি বোঝা গেছে। চল নেক্সট কেউ কারো বুঝতে অসুবিধা হলে থামিয়া কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। জয়ন্ত বোঝা যাচ্ছে? রেসপন্স করবে কিন্তু। চলো কোনটা বলো। কিছুই না মূল বিন্দুকে অরিজিন বলা হয়, যে স্ট্রেট লাইন থ্রু অরিজিন। ওকে, লিখে রাখো, সরলরেখা মানে স্ট্রেট লাইন আর মূল বিন্দুকে আমরা অরিজিন বলি, মানে সরলরেখা মানে স্ট্রেট লাইন আর মূল বিন্দু অরিজিন, তাহলে লিখে রাখো স্ট্রেট লাইন থ্রু অরিজিন। ওকে, হয়েছে? নোট ডাউন করেছো? চল নেক্সট আবার দুটো টাইপের লিখে নাও, পিভি ভার্সেস পি এবং পিভি ভার্সেস ভি। দুটো আলাদা আলাদা গ্রাফ প্লট করব, কিন্তু কন্ডিশন সেই একই। বারবার লিখতে হয়তো বোরিং লাগতে পারে, বাট লিখে নেওয়া উচিত। আমি খাতায় যেটা লিখবে না, এইটাই কিন্তু তোমাদের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট নোট। বারবার বলছি, এটাই কিন্তু তোমাদের কাছে নোট। এই নোটটাই কিন্তু যেন একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত কাজে লাগবে। বুঝতে পারলে? অহেতুক পিডিএফ নোট এগুলো কিন্তু কোনো দাম নেই। খাতায় নোট রেডি করার থেকে বিকল্প কিচ্ছু হয় না। শুধু সায়েন্স বলছি না, জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্ট ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স মোটা খাতা বানাও। যে স্যার যেভাবে পড়াচ্ছে তার থেকে সবাই তো সেইভাবেই পড়ছে, কিন্তু সবার থেকে তোমরা আলাদা হবে কি করে? আলাদা হওয়ার একটাই উপায়, নিজে হাতের লেখা নোট বানাও। নিজের হাতের লেখা নোট না থাকলে মোবাইলের স্টোরেজে যদি পিডিএফ সেভ হয়, এরকম পিডিএফ 1000 গ্রুপে 1000ভাবে পাওয়া যায়। এখানে কিন্তু প্রিপারেশান এগোয় না, বারবার বলছি। এই 5টা সাবজেক্টের নোট নিজেকে রেডি করতে হয়। কী সাবজেক্ট? হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স। হিস্ট্রির 3টে পার্ট হয়, জিওগ্রাফির 2টো পার্ট হয়, কনস্টিটিউশন আর ইকোনমিক্সের একটা পার্ট, সায়েন্সের 4টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস। এই 4টে সাবজেক্টে আলাদা আলাদা খাতা বানিয়ে যখন যে সাবজেক্টের করা হচ্ছে
আমি এইটা গ্যাস হিসাবে নোট ডাউন করালাম। তোমার কাছে 9-10 গ্যাসের যা আছে, আমি যেটা পড়াইনি বা আমি যেটা মিস করেছি বা আমি যেটা এখানে মানে কমপ্লিট করতে পারিনি বা আমার এখানে করা যেটা হয়নি, তোমরা সেটা অ্যাড করলে। অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের বইতে থেকে দেখলে যে হ্যাঁ এটা স্যার করিয়েছে, এর সঙ্গে এই লাইনটা অ্যাড আছে, লিখে নিলে। এইভাবে কিন্তু নিজেদেরকে নোট ডাউন করতে হয়। বারবার বলছি শোনো, খাতা বানাও, নিজে নোট ডাউন করো, শুধুমাত্র পিডিএফ প্রিন্ট আউট করে এগোয় ভালো করে কিন্তু প্রিপারেশান হয় না। খাতায় যা নিজের থাকে ভালো লেখা, তারাই কিন্তু সাকসেস পায়। আর একটা জিনিস মনে রেখো, জেনারেল স্টাডিজে তো কিছুটা মুখস্থ করতে হয়, আর আমাদের হিউম্যান সাইকোলজির একটা নেচার রয়েছে, আমরা নিজের হাতের লেখা থেকে মুখস্থ তাড়াতাড়ি করতে পারি। খাতা লেখো, খাতা বানাও, দেখবে ভালো প্রিপারেশান হবে। বুঝতে পারলে? চলো দেখো তাহলে পি ভার্সেস পি। এবার আমাকে বলো, এই গ্যাসীয় বয়েলের সূত্রে পিভিটা কী হয়? পিভিটা কী হয় আমি লাস্ট লাইনে বলেছিলাম, বলো। পিভি ইকুয়াল টু ধ্রুবক হয়। ভেরি গুড। তাহলে যদি পিভি ইকুয়াল টু ধ্রুবক হয়, তাহলে ভালো করে শোনো, আমি পিভিকে এই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে টানলাম, আর পিকে এক্স অ্যাক্সিসে, আবার একে ওয়াই অ্যাক্সিসে এখানে দিলাম। তাহলে কীরকম গ্রাফটা হবে? গ্রাফটা হবে এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা। হ্যাঁ কি না? পিভি ভার্সেস পি কীরকম হবে? যে এক্স অ্যাক্সিসের বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। জাস্ট লিখে নাও, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। হয়েছে? এস অর নো? তাহলে এই দুটো গ্রাফও বোঝা গেছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে? এরপরের এই কোশ্চেনটা একমাত্র WBCS মেন্সে একবার এসেছিলো, এটাকে টাফ কোশ্চেন মনে করতেই পারো। কি লিখে নাও, লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ। দেখো আমরা পি ভার্সেস ভি এর গ্রাফ কেমন পেয়েছিলাম? পি ভার্সেস ভি এর গ্রাফ পেয়েছিলাম কি সমপড়া বৃত্তাকার। তাহলে এই লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ কেমন হবে? এই লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ কেমন হবে নোট ডাউন করে নাও। ঠিক এই মতো হবে, সরল লেখা কিন্তু এই রকম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। যেখানে এখানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এটা একটা সরলরেখা পাবো, যে সরলরেখা, এরও গ্রাফের প্রকৃতি হচ্ছে সরলরেখা, কিন্তু সেই সরলরেখার নতি কত? সেই সরলরেখার নতি হচ্ছে -1। দেখো এই নতি ব্যাপারটা কি আমি এক্সপ্লেন করতে পারবো না বলতে কি সম্ভব এক্সপ্লেন করা, অনেক একটু মানে চমকে যাবে, ভয় পাবে, তো আমি ওই জন্য এক্সপ্লেন করছি না। তবে এটা মনে রেখো যে ট্রাইগোনোমেট্রিক রিলেশান ইম্পর্টেন্ট, সরলরেখার ইকুয়েশান ইম্পর্টেন্ট। তো এইগুলো দিয়ে প্রমাণ করা যায় পিভি ওয়াই ইকুয়াল টু mx + c দিয়ে, যে সরলরেখার নতি কত? 1। কোশ্চেন কিন্তু আসে যে নতি কত, তোমরা শুধু মুখস্থ রাখো যে নতি হচ্ছে -1। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে কি হয়নি? তাহলে এই পেলাম কি? বয়েলের সূত্রের গ্রাফ। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। দেখো বয়েলের সূত্র বলো, কোনো সমস্যা হলে বলো। বোঝা গেছে? হ্যাঁ কি না? আরে বোঝা গেছে তো? চলো খুব গুরুত্বপূর্ণ নেক্সট একটা জিনিস আমার জানার দরকার, যে এই বয়েলের সূত্র তো পেলাম, এইখানে বয়েলের সূত্র থেকে আর একটা অনুসিদ্ধান্ত কী পাই? লিখে রাখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে চাপ ও ঘনত্বের সম্পর্ক। নিয়ে নোট ডাউন করো, চাপ ও ঘনত্বের সম্পর্ক। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, চাপ ও ঘনত্বের সম্পর্ক। তাহলে চাপ আর ঘনত্বের কীরকম সম্পর্ক হয় বা কী ইম্পর্ট্যান্ট, ভালো করে একটা জিনিস দেখো। আমরা বয়েলের সূত্র থেকে কী পেয়েছি? বলো। বয়েলের সূত্রে পেয়েছি পিভি ইকুয়াল টু ধ্রুবক। পেয়েছি কি না? পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা আমরা পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? এবার ঘনত্ব ইজিক্যাল টু কী জানি? ঘনত্ব মানে কি? ঘনত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি ইজিক্যাল টু কী জানি? ভর বাই আয়তন। এটা কে জানতে? অনেকেই কিন্তু জানতে যে ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন হয়। ভরকে প্রকাশ করি এম দ্বারা, আয়তনকে প্রকাশ করি ভি দ্বারা। তাহলে বলতে পারি ডি ইজিক্যাল টু ছোটো এম বাই বড় ভি, ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন। বলা যায় তো? তাহলে এখান থেকে বলতে পারি ভি ইজিক্যাল টু এম বাই ডি। বলা যায়? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে বয়েলের সূত্র কী বলেছে? পিভি ইজিক্যাল টু কে। তুমি এখানে ভি এর জায়গায় বলে দিতে পারো পি ইন্টু এম বাই ডি ইন্টু কে। বলা যায়? ইয়েস অর নো?
এই ভি এর জায়গায় আমি এই ভ্যালুটা বসালাম, বলতে পারি তো? আরে হ্যাঁ কি না, রিপ্লাই করো কিছু। ওকে ওকে, চলো তাহলে এখান থেকে বলতে পারি যে P/D ইজিক্যাল টু K/M বলা যায়, হ্যাঁ কি না? আমি জাস্ট এমটাকে নিচে নামালাম তো। এবার চলো, কেটা কি ছিল? কেটা হচ্ছে ধ্রুবক, এমটা কি? এমটা হচ্ছে ভর। আর বয়েলের সূত্রে কী জানে? বয়েলের সূত্রে তো ভরটাও তো স্থির থাকে, হ্যাঁ কি না? তাহলে কে আর এম এই দুটোই ধ্রুবক, তাহলে বলতে পারি যে P/D ইজিক্যাল টু ধ্রুবক বলা যায়। কেন? কেটা তো ধ্রুবক আমরা আগে থেকেই জানি, আর বয়েলের সূত্রে এমটাও ধ্রুবক, ইয়েস অর নো? তাহলে K/M দুটোই ধ্রুবক। তাহলে কি বলতে পারি যে P/D ইজিক্যাল টু K1, নতুন একটা ধ্রুবক পেলাম, যেটা K1 ইকুয়াল টু কী বলতে পারি? K1 ইকুয়াল টু K/M, দুটোই ধ্রুবক বলে একটা নতুন ধ্রুবক পেয়েছি। তাহলে এটা বলা যায় যে P ইজ ইকুয়াল টু K ইন্টু K1 ইন্টু D বলা যায়, হ্যাঁ কি না? তাহলে চাপ ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক গুণিত ঘনত্ব, তাহলে ধ্রুবকটা উঠে গেলে আমি এটা পাই P ভ্যারিজেস D, হ্যাঁ কি না? যদি সমানুপাতিক চিহ্ন থাকে সেটাকে তুলতে গেলে ধ্রুবক গুণ করতে হয়, ধ্রুবক তুলে দিলে সমানুপাতিক চিহ্ন পেয়ে যাই। তাহলে এই লাইনটাকে আমি ভাষায় কি বলতে পারি? ভাষায় এটাই বলতে পারি যে ভর ও উষ্ণতা স্থির থাকলে কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সঙ্গে কি হবে? সমানুপাতিক, হ্যাঁ কি না? কোশ্চেন কিন্তু এগুলো খুব আসে। কীরকমভাবে কোশ্চেন আসে? আচ্ছা, সমানুপাতিক কথার অর্থ কী? সমানুপাতিক মানে একটা বাড়লে আর একটাও বাড়বে, একটা কমলে আর একটাও কমবে, হ্যাঁ কি না? তাই তো সমানুপাতিক, তাকেই তো বলে। আর ব্যস্তানুপাতিক মানে কি? একটা বাড়লে আর একটা বাড়লে আর একটা কমবে, আর একটা কমলে আর একটা বাড়বে। তাহলে একটা বাড়লে যদি আর একটা কমে, এই বিপরীত সম্পর্ক কি বলি আমরা? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক কাকে বলে? যখন একটা বাড়লে যদি অপরটাও বাড়ে তাকে সমানুপাতিক সম্পর্ক বলে। তাহলে এখানে কীরকম কোশ্চেন আসে? তাহলে কোশ্চেনের গেট আপ কীরকম? কোশ্চেনটা ভালো করে শোনো আগে। বলবে যে কোনো গ্যাসের স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের ক্ষেত্রে সেই গ্যাসের চাপ বাড়লে ঘনত্ব কিভাবে পরিবর্তন হবে? অপশান এ বাড়বে, অপশান বি কমবে, অপশান সি প্রথমে বেড়ে তারপরে কমবে, অপশান ডি কোনোটিই নয়। কি হবে অ্যান্সার? কি মনে হয়? বাড়বে, একদমই তাই, হ্যাঁ কি না? যেহেতু চাপ বেড়েছে তাহলে ঘনত্ব বাড়বে, যদি ঘনত্ব বাড়ে তাহলে চাপ বাড়বে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় রাখতে হবে কার সঙ্গে কার কী সম্পর্ক। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কার সঙ্গে কার সম্পর্ক পেয়েছি দেখে হলেও বলো। বয়েলের সূত্রে কার কার মধ্যে সম্পর্ক পেয়েছি বলো? কার? চাপ আর আয়তন। চাপের সঙ্গে আয়তনের কী সম্পর্ক? ব্যস্তাঙ্ক। অর্থাৎ চাপ বাড়লে আয়তন কি হয়? কমে, আয়তন বাড়লে কি হয়? চাপ কমে। এবার কি পেলাম? এবার পেলাম চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। কি সম্পর্ক পেলাম? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়লে চাপ বাড়বে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। চলো নেক্সট সূত্র হেডিং করো চার্লসের সূত্র, তুলনামূলক একটু কঠিন। নোট ডাউন করো সেকেন্ড ফর্মুলা। দেখো মোটামুটি 5টা ফর্মুলা পড়বো এখান থেকে, অনেক ফর্মুলা আছে, তাদের প্রধান 5টা ফর্মুলা দেখো। নেক্সট নোট ডাউন করবে চার্লসের সূত্র। পরের সপ্তাহের ক্লাসে আরও এইগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আজকে চার্লসের সূত্রটা তার গ্রাফ দিয়েই কমপ্লিট করব। ভালো করে দেখো চার্লসের সূত্র। চার্লসের সূত্র প্রথমে বিবৃতিটা একটু ভালো করে শুনে নাও কি বলেছে। স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন হয় তার 1/73 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই হলো চার্লসের সূত্র। আগে লিখে নাও, আমি পরে এক্সপ্লেন করছি। নোট ডাউন করো স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের। এবার আমি এইটুকু লাইন লেখার মাধ্যমে তোমরা বলে ফেলা উচিত চার্লসের সূত্রে কে কে স্থির থাকবে। বলো কেউ একজন, কে কে স্থির থাকবে? দেখো এখানে চাপ স্থির, ভর স্থির, হ্যাঁ কিনা আন্ডারলাইন করে দিলাম।
এগুলো কিন্তু চার্লসের সূত্রে স্থির। নোট ডাউন করে নাও, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উক্ত গ্যাসের উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে প্রধান বিবৃতি, বৃদ্ধি বা হ্রাস পায়। নোট ডাউন করেছো? হ্যাঁ কি না? এবার বলো, এখানে কার কার সঙ্গে সম্পর্ক? এখানে সম্পর্কটা হচ্ছে উষ্ণতার সঙ্গে কার? আয়তনের। হ্যাঁ কি না? স্থির কে কে থাকবে? স্থির থাকবে চাপ ও ভর। বোঝা গেছে? এস অর নো? এবার দেখো ভালো করে শোনো, এই 1/273টায় কী বলা হয়? নোট ডাউন করো, 1/273 ভগ্নাংশটি হলো 1/273 ভগ্নাংশটি হলো গ্যাসের আয়তন প্রসারাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারাঙ্ক। ওকে, যাকে ইংলিশে কি বলা হয়? লিখে রাখো, ইংলিশ টার্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। বোঝা গেল? এই হলো এই 1/273 ভগ্নাংশটাই কিন্তু এটা বলা হয়। কোনো অসুবিধা আছে? হ্যাঁ কি না? চলো, তবে চার্লসের সূত্র এই বিবৃতিটার থেকেও যেটা বেশি ইম্পর্ট্যান্ট, লিখে রাখো বিকল্প রূপ বলে। নেক্সট নোট ডাউন করো, বিকল্প রূপ, অল্টারনেটিভ ওয়ে টু ফর্ম দ্য চার্লস ল। খুব গুরুত্বপূর্ণ। বিকল্প রূপ কী বলেছে ভালো করে শোনো, ঠিক বয়েল সূত্রের মতোই। লিখে রাখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ কি না? দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যেমন বয়েলের সূত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, এখানে কি সম্পর্ক পাচ্ছি? সমানুপাতিক সম্পর্ক। ভালো করে দেখে নাও, যেখানে চাপ ও ভর স্থির থাকবে, আয়তনের সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে ভালো করে শোনো, যে ভি যদি আয়তন হয় আর উষ্ণতা যদি টি হয়, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। ইয়েস অর নো? ভালো করে দেখো, এই ভি ভ্যারিজেস টি। এবার আমরা কি করি? ধ্রুবক গুণ করি। তাহলে ভি ইজিক্যাল টু কে ইন্টু টি বলতে পারি। তাহলে ভি ইজিক্যাল টু কে ইন্টু টি বলা মানে এটা বলা যায় ভি বাই টি ইজিক্যাল টু ধ্রুবক। হ্যাঁ কি না? যেখানে ওখানে কি পাচ্ছিলাম? পিভি ইজিক্যাল টু ধ্রুবক, এখানে কি পাচ্ছি? ভি বাই টি ইজিক্যাল টু ধ্রুবক। তাহলে এখানে বলা যায় যে V1 বাই V2 ইজিক্যাল টু T1 বাই T2। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ওখানে কি পেয়েছিলাম? P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে কি পেলাম? এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, V1 বাই V2 ইজিক্যাল টু T1 বাই T2। ওকে, তবে একটা জিনিস এখানে আমি লিখতে খেয়াল নেই, এখানে লিখে রাখো যে চাপ ও ভর স্থির। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বলো বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো? রেসপন্স করো। বুঝতে পেরেছো? লাস্টের কোন জায়গাটা বলো? কোন জায়গাটা? কোন লাইন? হ্যাঁ, তো V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। যেমন ওখানে কি পেয়েছিলাম? ওখানে পেয়েছিলাম PV ইকুয়াল টু ধ্রুবক, তাহলে বলতাম P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে V1 বাই V বাই T ইজিক্যাল টু ধ্রুবক, তাহলে বলতে পারি V1 বাই V2 ইজিক্যাল টু T1 বাই T2। হ্যাঁ কি না? ওকে, মনে থাকবে? তাহলে কেমন কোশ্চেন আসে বলে দেবে যে V1 বাই V2 ইজিক্যাল টু T1 বাই T2। এই সূত্রটি কোন সূত্রের বা কোন গ্যাসীয় সূত্রের অ্যাপ্লিকেশান বা ব্যবহারিক প্রয়োগ? তখন অ্যান্সার কী হবে? চার্লসের সূত্র। কোনো অসুবিধা নেই।
হ্যাঁ কি না? চলো এবার আমাদের নোট ডাউন করে নেওয়া দরকার কি? এবার নোট ডাউন করে নেওয়া দরকার হচ্ছে লেখচিত্র। চলো এরও মোটামুটি 3টে লেখচিত্র আছে, দেখে নাও। নেক্সট হেডিং কর লেখচিত্র। এই লেখচিত্রগুলো কার রেসপেক্টে করবো? চার্লসের সূত্রের রেসপেক্টে লিখে নাও লেখচিত্র। ফার্স্ট লেখচিত্র হেডিং করো যে ভি ভার্সেস টি, তাহলে ভলিউম ভার্সেস টেম্পারেচার। ব্র্যাকেটে লিখে নাও যে স্থির চাপ ও নির্দিষ্ট ভরের সেক্ষেত্রে কী হবে, কীরকম প্রকৃতি হয়, এইভাবে দেখো, মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ কি না? নোট ডাউন করে নাও, মূল বিন্দুগামী সরলরেখা। প্রকৃতি কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তাহলে এখানে যদি টিকে প্রকাশ করি, এখানে যদি ভিকে প্রকাশ করি, তাহলে কীরকম হবে? মূল বিন্দুগামী সরলরেখা। মাথায় রেখো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? এরপরে 2 নম্বর একদম সহজ, ভি/টি ভার্সেস টি। এই লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে কেমন দেখতে হবে? ব্র্যাকেটে একই রকম স্থির চাপ ও নির্দিষ্ট ভর, কেমন দেখতে হবে? দেখো ভি/টিটা কী হয়? ধ্রুবক। তাহলে ধ্রুবকের সঙ্গে কোনো কিছু হলে কেমন হয়? ভালো করে শোনো, এটা হচ্ছে ভেরি গুড, সুন্দর। ভি/টি এর সঙ্গে টি এর হলে সবসময় কী হয়? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। নোট ডাউন করে নাও, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল লেখচিত্র। হ্যাঁ কি না? অসুবিধা নেই। চলো 3 নম্বর নোট ডাউন করবে। 3 নম্বর কার সঙ্গে কার করব? লগ ভি ভার্সেস লগ টি। খুব গুরুত্বপূর্ণ, ব্যাখ্যায় নোট ডাউন করো, স্থির চাপ ও নির্দিষ্ট ভর। কীরকম হবে? দেখো এর দেখতে হবে এইরকম। ওকে, যদি এখানে আমি লগ ভিকে বসাই, এখানে যদি লগ টিকে বসাই, তাহলে দেখতে হবে এখানে এই সরলরেখার নতি কীরকম? এর নতি হবে +1। কথাটা বুঝতে পারলে? আগের ক্ষেত্রে আমি কি করেছিলাম? লগ ভি ভার্সেস লগ পি, যেটা বয়স থেকে, সেখানে কি নতি কীরকম হয়েছিল? সেখানে নতি হয়েছিল -1। এখানে নতি কত? নতি হবে +1। বোঝা গেছে? এস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। কোনো অসুবিধা হলে বলো আমাকে। বোঝা গেছে তো? চলো এবার আমাদের যেটা জানার দরকার, যেমন বয়েলের সূত্রের পরে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক। এখানে কার সঙ্গে পাবো? লিখে রাখো, ঘনত্বের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। লাস্ট টপিক আজকে নোট ডাউন করবে, ঘনত্ব ও উষ্ণতার মধ্যে সম্পর্ক। প্রত্যেকে হেডিং করো, ঘনত্ব ও উষ্ণতার সম্পর্ক। চলো, চার্লস সূত্রে আমরা কি পেয়েছি? চার্লসের সূত্রে আমরা কি পেয়েছি বলো? ভি/টি ইজিক্যাল টু কী হয়? কে, ধ্রুবক পেয়েছি তো? প্রত্যেকে অসুবিধা নেই। এবার আগেই আমি আলোচনা করলাম ডি ইজিক্যাল টু m/ভি। ডিটা কি? ডিটা ঘনত্ব, এমটা কি? ভর, ভিটা কি? আয়তন। ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন। কোনো সমস্যা নেই। তাহলে এইখানে আমি ভালো করে শোনো, এইখানে বলতে পারি যে ভি ইজিক্যাল টু m/ডি, বলতেই পারি। উঠলো, এটা নামলো, তাহলে এই ভি এর জায়গায় এটা বসাতে পারি। দেখো কি বসাতে পারি? m/d/টি ইজিক্যাল টু কে, বলা যায়? হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে। তাহলে এখান থেকে এটা বলতে পারি, ভালো করে দেখো, যে টি ইন্টু m/d ইজিক্যাল টু কে। কোনো অসুবিধা হলে বলো আমাকে। হবে কি হবে না? আর রেসপন্স করো কিছু। হ্যাঁ কি না? হবে তো? এটা উঠে গেল, এটা যেমন আছে নিচে থাক। তাহলে এটা বলা যায়, দেখো খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা বলতে পারি যে টি/ডি ইজিক্যাল টু কে/এম, বলা যায়? হ্যাঁ কি না? আরে রেসপন্স করো, বলা যায়? তাহলে দেখো কোনো ডাউট থাকলে আমাকে বলো, আমি আরেকবার প্রথম থেকে রিভাইজ করছি। চার্লসের সূত্রে ভি/টি ইজিক্যাল টু কে হয়, ভি/টি ইজিক্যাল টু কে হয়, বা ভি ইজিক্যাল টু কেটি বলতে পারি তো? ভি ইজিক্যাল টু কেটি বলতে পারি, ভি ইজিক্যাল টু কেটি। দেখো তোমার ডাউট হলে না একদম ডাইরেক্ট এটা লিখে নাও,
যদি ডাউট হয় এরকম কঠিন করছি না আমি, ভি ইজিক্যাল টু কেটি লিখে নাও, লিখতে পারি তো, এটাও যা এটাও তাই। এবার ভি এর জায়গায় বলতে পারো এম বাই ডি ইজিক্যাল টু কেটি, বলা যায় তো, হ্যাঁ কি না? তোমার এটা যদি করতে অসুবিধা হয়, কঠিন মনে হয়, তাহলে এটা করতে পারো এম বাই ডি ইজিক্যাল টু কেটি, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম করতে পারি যে ওয়ান বাই ডি ইজ ইকুয়াল টু কে বাই এম ইন্টু টি, করতে পারি। জাস্ট আমি এমটাকে নিচে না হলে এটা 1/, করলাম, পারা যায় তো? তাহলে ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। তাহলে টি ইজ ইকুয়াল টু বলতে পারি এম বাই কে ইন্টু 1/d, বলা যায়? ইয়েস অর নো? রেসপন্স করো, বলতে পারি তো না? অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে এই এম বাই কেটা কি? এমটা হচ্ছে ধ্রুবক চার্লস সূত্রে, কেটাও ধ্রুবক, তাহলে বলতে পারি টি ইজ ইকুয়াল টু কী হবে, K1 ইন্টু 1/d, ব্যাকেটে লিখে নাও K1 ইজ ইকুয়াল টু এম বাই কে, এমও ধ্রুবক কেও ধ্রুবক, বলা যায় হ্যাঁ কি না? K1 ইজ ইকুয়াল টু এম বাই কে। তাহলে দেখো, কোনো একটা ধ্রুবক যখন গুণ আছে, আমি ওই ধ্রুবকটাকে তুলে দিই, তাহলে বলতে পারি টি ভ্যারিজেস 1/d, হ্যাঁ কি না? বলা যায় টি ভ্যারিজেস 1/d। তাহলে এটাকে ভাষায় বললে কি বলতে পারি, যে টি ও ডি এর মধ্যে কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। হবে কি হবে না? কারো অসুবিধা থাকলে বলো আমাকে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্কটা মানে কি? যখন উষ্ণতা বাড়বে ঘনত্ব কী হবে, কমবে, ঘনত্ব বাড়লে উষ্ণতা কমবে। বলো বোঝা গেল কি গেল না? রেসপন্স করো। তাহলে বলতে পারি চার্লসের সূত্র থেকে কী পাচ্ছি, চার্লস সূত্র থেকে পাচ্ছি উষ্ণতা ও ঘনত্বের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। এইভাবে যদি এটা জটিল মনে হয়, এইভাবেও তোমরা করতে পারো, হ্যাঁ কি না? বলো, বোঝা না গেলে বলো। বোঝা গেছে হ্যাঁ কি না? ওকে, চলো তাহলে প্রত্যেকে আজকে ভালো করে নোট ডাউন করে নাও, একটু ভালো করে ঘরে দেখে নিও। আজকে তাহলে এতটাই থাক। আগামী ক্লাসে আমি শুরু করব চাপ ও উষ্ণতার সম্পর্ক, দ্যাট ইজ গে-লুসাকের চাপের সূত্র। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে পরের দিন কী কী পড়াবো একটু বলে দিই। গে-লুসাকের গ্যাসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, তারপরে একদম সবগুলোকে কম্বাইন করে আদর্শ গ্যাসের সূত্র, তারপরে ডাল্টনের অংশচাপ সূত্র, তারপরে বিভিন্ন গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে বিভিন্ন স্বীকার্য। এইটা করলে মোটামুটি আমাদের টপিক শেষ হবে। ওকে, চলো তাহলে আজকে এতটাই।